আধ ঘন্টা পর দক্ষিণে পৌঁছে ওরা কাজে নামল। ঝোপের ভিতর দিয়ে পূব পশ্চিমে ঘোড়া চালিয়ে এত শব্দের সৃষ্টি করলো যে গরুগুলো ভয়ে উত্তরে সরতে শুরু করলো। এরপর গরু ক্যাটল টেইলে পৌঁছলে ওই পথেই ওদের উপদ্বীপের দিকে তাড়িয়ে নিয়ে চলল। বেয়ারা কয়েকটা ছাড়া বাকি গরু ওদের পরিচিত টেইল ধরেই চলবে। মাত্র 3 জনের পক্ষে সামান্যই করা সম্ভব। তবে এভাবে তারা বেশ কিছু গরুকেই আটক করতে পারবে বলে আশা করা যায়। ঝোপের ভিতর গরম, ঘামে আঠাল হয়ে উঠেছে ওদের দেহ। কয়েকবার ঘোড়াকে বিশ্রাম দেওয়ার জন্য থামল রন। প্রত্যেকবারই জিনের উপর ঘুরে আকাশের দিকে চেয়েছে সে। আকাশটা পরিষ্কার আর নীল, কেবল ছড়ানো কয়েক টুকরো মেঘ ভাসছে। একটা ছোট ক্রিকেট ধারে থামল ওরা। কফি আর খাবার খেয়ে একটু ঘুমিয়ে নিল। সারা বিকেল নিষ্ঠার সাথে কাজ করে সন্ধ্যায় ক্যাম্পে ফিরল। সবাই ক্লান্ত। আজ অনেক পথ চলেছি আমরা, মন্তব্য করল ব্রিজ। অনেক গরু জড়ো করেছি আজ। এতগুলো পাওয়া যাবে আমি আশা করিনি, মাথা ঝাঁকালো রন। অন্যমনস্ক মাইকের মন এখন বহুদূরে ভার্জিনিয়ায় তার প্রেমিকার কথা ভাবছে। বিদায় নেওয়ার সময়ে যে কথা হয়েছিল সেগুলোই ঘুরে ফিরে তার মনে আসছে। ক্লারা জেমস তার মন জুড়ে বসে আছে, কিন্তু সে কি আর কোনোদিন তাকে ফিরে পাবে? আসার আগে ওকে গুড বাই জানিয়ে এসেছে। বুড়ো জাজ জেমস ওর বাবাকে ভালো করেই চিনত। আসলে ওর বাবার অ্যাটর্নি ছিল সে। ভদ্রলোক রনকে একটা চাকরি অফার করেছিল, শুধু যাদের থেকেই নয়, অন্যান্য বিভিন্ন লোকের কাছ থেকেও ডজনখানেক চাকরির অফার পেয়েছিল। কিন্তু তা কিছুটা বাবার জনপ্রিয়তার সুবাদে, আর কিছুটা তার জাজের মেয়েকে বিয়ে করার সম্ভাবনা আছে বলেই। কিন্তু এসব সে চায় না। নগদ যা কিছু আছে তাই দিয়েই সংগ্রাম করে ওকে নিজে প্রতিষ্ঠিত হতে হবে। ওই উপকূলে ওরা পুরনো পরিবার। স্টেটস এর যুদ্ধে মাইকের অবদান ভার্জিনিয়ায় সবার শ্রদ্ধা অর্জন করেছে। অনেক দরজাই ছিল তার জন্য খোলা। তবু সে দেশ ছাড়ল। যা কিছু তার ছিল সব নিয়ে আবার পশ্চিমে রওনা হলো রন। এখন সে গরুগুলোকে একত্রে জড়ো করার জন্য সংগ্রাম করছে। এর সাথে ওর ভাগ্য আর ভবিষ্যৎ এমন গভীরভাবে জড়িয়ে রয়েছে যে তার অন্য কোনো উপায় নেই। সেই রাতে ক্লোরা তার বাহুর উপর হাত রেখেছিল। রন মাইক, তুমি জলদি ফিরে না এলে আমি ওখানে গিয়ে তোমাকে খুঁজে বের করব। জেমস পরিবারের কোনো মেয়ে তার মনের মানুষকে বালুর দেশে হারিয়ে যেতে দেয়নি, আমিও দেব না। ওটা ভদ্র মহিলাদের উপযুক্ত এলাকা নয়, প্রতিবাদ করেছিল রন। তুমি অপেক্ষা করো। ক্যাটল ড্রাইভ শেষ হলে আমার হাতে কিছু নগদ টাকা আসবে, তখন আমরা আলাপ করব। আমি যা বলেছি সেটা মনে রেখো রন। তুমি না এলে আমিই তোমার কাছে যাব। হেসে ওকে আলতোভাবে একটা চুমু খেয়ে বিদায় নিয়েছিল মাইক। হয়তো সে বোকামি করেছে। ওর মতো মেয়ে সে এদেশে খুঁজে পাবে না। স্যান্ডি হেওয়ার্থও ওর মতো নয়। ডেভ মার্সার হয়তো এতক্ষণে স্যান্ডির দেখা পেয়েছে। ভাগ্যবান লোক সে, ভাবছে রন, অত্যন্ত ভাগ্যবান। কেউ আসছে, বলল রোলো। পরক্ষণেই একেবারে নিঃশব্দে সে আবার ঝোপের ভিতর ঢুকল। কান খাড়া করে শুনছে রন। একটু পরেই ঘোড়ায় চড়ে কারো এগিয়ে আসার শব্দ ওর কানে এলো। দ্রুত তালেই আসছে। উঠে আগুনের ধার থেকে সরে গেল রন। অন্যরাও তাই করল। আরোহী ঝোপের অন্ধকারেই থেমে দাঁড়ালো। হ্যালো, কে আছো? আমি শত্রু মনোভাব নিয়ে আসিনি, খালি হাতেই এগিয়ে আসছি আমি। কেউ জবাব দিল না। এক মুহূর্ত পর ঘোড়াকে হাঁটিয়ে আগুনের দিকে এগোলো লোকটা। এবার ওকে দেখতে পেল সবাই। চওড়া পেশিবহুল কাঁধ
আর হাত সেই সাথে পুষ্ট ঘাড়ের উপর বসানো মানানসই একটা মাথা। ওর দুটো হাতি শূন্যে তোলা। ক্যাম্পফায়ারের পাশে এসে থামল সে। ওর হাত দুটো এখনো কাঁধ সমান উঁচুতে। আমি মেজর মাইককে খুঁজছি, বলল লোকটা। সে কি এখানে আছে? মেজর এগিয়ে গেল। আমি রন মাইক, আর আমি হচ্ছি বিগ বাওয়ার, স্মল বাওয়ারের ভাই, যাকে তুমি ইন্ডিয়ান নোলায় কবর দিয়েছ। আমি ওকে চিনি, রনকে জানালো রড। লোকটা ভালো। ঘোড়ার পিঠ থেকে নেমে আগুনের ধারে এসো এসো, রন বলল। কফি গরম হচ্ছে। সে তাকিয়ে লোকটার নামা লক্ষ্য করছে। এতক্ষণে হাত নামিয়েছে ও। বিগের ঘোড়াটা সত্যিই ভালো জাতের আর তেজি। স্যাডল প্যাকের ভিতর থেকে টিনের মগ বের করে এগিয়ে এলো সে। বাড়িতে বোনা কাপড়ের তলা থেকেও পেশিবহুল দেহের শক্তি আঁচ করা কঠিন নয়। তোমার ভাইয়ের অপমৃত্যুতে আমি সত্যিই দুঃখিত, বলল রন। ওর দিকে ফেলল বিগ। দুঃখ করার কোনো কারণ নেই। স্মল পরিপূর্ণ একটা জীবন কাটিয়ে গেছে, এবং সৎভাবেই কাটিয়েছে। দুঃখ করতে হলে যারা কাজটা করেছে তাদের জন্য করো, ওদের কপালে খারাপই আছে। কফি কাপটা ভরে নিয়ে নিজের গোড়ালির উপর বসে সে বলল, যে লোকটা আমার ভাইকে কবর দিয়েছে তাকে নিজের চোখে দেখতে এসেছি আমি। চমৎকার একটা কাজ করেছ তুমি, পুণ্যের কাজ। নিজের কাপটা ভরে নিল রন। ওকে জানার সুযোগ আমার হয়নি, বলল সে। তবে চেহারা দেখে মনে হলো তোমার ভাই ছিল ভালো মানুষ। সত্যিই তাই ছিল। একজন নিরেট আর বিশ্বাসী লোক, এবং সাহসী। কিন্তু তুমি ওর জন্য যা করেছ তা অনেকেই করতে সাহস পেত না। বিশেষ করে হ্যান্ডি, কার্বিন আর হিটারিদের চোখের সামনে। ডকে যে কাণ্ড, কি হয়েছিল? রডব্রিজ জিজ্ঞেস করল। হাত তুলে রনের দিকে ইঙ্গিত করল বাওয়ার। ও গিল আর ড্যান হিটারিকে ডকের উপর আচ্ছা মতো পিটিয়েছে। ওরাই শুরু করেছিল। ভেবেছিল একজন নরম লোক পাওয়া গেছে। মেজর দ্রুত অ্যাকশনে গিয়ে ওদের শুইয়ে ফেলল। এটা ওরা কল্পনা করতে পারেনি। অথচ মাইকের চুল একটুও এলোমেলো হয়নি। শহরে এটা গরম খবর। সবাই এই গল্পই করছে। এ কথা তুমি আগে বলনি, মন্তব্য করল রড। কি দরকার? পেটে একটু মদ পড়তেই ওরা রংবাজ হয়ে উঠেছিল। কিন্তু দুজনের একজনও ফাইট করতে জানে না। রড নীরব থাকল। নীরবতার মাঝে আগুনের কাঠগুলো কেবল পটপট শব্দে পুড়ছে। একটা ঘোড়া মাটিতে পা ঠুকে নাক ঝাড়ল। তোমরা যাই প্ল্যান করো, বলল বাওয়ার, আমি তোমাদের হয়ে কাজ করতে রাজি আছি। গুলি ছোড়ায় যে কোনো অ্যাভারেজ লোকের মতোই আমার হাত, আর গরু ঘোড়া আমি ভালোই সামলাতে পারি। আমরা ক্যানসাসে যাচ্ছি, আর কিছু না। তাহলে আর একটা কাউহ্যান্ড তুমি পেলে, বলল বিগ। তোমার চালচলন আমার পছন্দ। মাঝরাতের অনেক পরে হঠাৎ মাইকের ঘুম ভেঙে গেল। আগুনটা নিভু নিভু হয়ে এসেছে। মাত্র দু একটা শিখা শুকনো কাঠের পাশ দিয়ে দেখা দিয়েই আবার মিলিয়ে যাচ্ছে। আর একজন লোকই কেবল জেগে আছে, বিগ বাওয়ার। আগুন থেকে দূরে সরে ফাঁকা জায়গাটার ওপাশে বসে আছে সে। এক মুহূর্ত কান পেতে শূন্যে বুট পরে নিল রন। কয়েকজন আরোহী আসছে। বিগ বাওয়ার এখন আর তার ছিটে নেই, অদৃশ্য হয়েছে। একটু নজর করে অন্ধকার ছায়ায় ওকে আবছাভাবে দেখতে পেল। মাটিতে পা ঠুকে বুটজোড়া ভালো করে পরে ওপাশে বাওয়ারের দিকে এগোলো রন। হয়তো ওটা মার্সারের দল হতে পারে, বলল সে। ওদের ফেরার সময় প্রায় হয়ে এলো। অপেক্ষা করছে ওরা। কয়েকটা ঘোড়া আসছে। ধীর গতিতে চলছে ওরা। বাঘ ঘুরে আরোহীদের খোলা জায়গায় বেরিয়ে আসতে দেখে তিক্তভাবে একটা গাল দিল রন। ডেভ জিনের উপর বসে এপাশ ওপাশ দুলছে, মুখটা ফ্যাকাশে আর বিষণ্ণ। রনের দেহটা ঘোড়ার পিঠে দুপাশ থেকে ঝুলছে।
যেন পিছলে পড়ে না যায়, এজন্য ওকে শক্ত করে বাঁধা হয়েছে। ডেভ মার্সারের শার্ট রক্তে ভিজে লাল হয়েছে। একমাত্র জনি ফস্টারই মনে হয় চোট পায়নি। আমাদের জন্য ওত পেতে বসেছিল ওরা, জানালো ডেভ। ঢিবির পিছন থেকে হেওয়ার্থ রাঞ্চের উপর নজর রেখেছিল। আমরা রাঞ্চ থেকে বেরোনোর পরই হামলা আসে। ডনকে ওরা মেরে ফেলেছে। ঘোড়ার পিঠ থেকে ওকে নামালো রন। চলো, আগুনের পাশে গিয়ে তোমার জখমগুলো আগে পরীক্ষা করি। রোলোকে পাহারায় থাকতে বলার জন্য ঘুরেছিল রন, কিন্তু লোকটাকারও বলার অপেক্ষায় বসে থাকেনি। তোমরা ওদের কাউকে ঘায়েল করেছ? প্রশ্ন করল ব্রিজ। মনে হয় না। ওরা আমাদের সামনে দেখাই দেয়নি। ঢিবির উপর থেকে নেমে টেইলের পাশে ঝোপের ভিতর লুকিয়েছিল। চাঁদের আলোয় সুবিধা মতো জায়গায় পাওয়ার আগে ওরা গুলি শুরু করেনি। কপাল ভালো, নইলে ওখান থেকে আমাদের কারো জীবিত ফেরার কথা নয়। ডেভ আর বাট কারো জখমই মারাত্মক নয়। তবে বাট অনেক রক্ত হারিয়েছে। ভালো করে ক্ষতগুলোকে কুসুম গরম পানিতে ধুয়ে ব্যান্ডেজ করে দিল রন। এই বৈরী পরিস্থিতিতে যতটা সম্ভব সবই করল সে। ইন্ডিয়ান ফাইটিং আর্মিতে যখন ছিল, বুলেট আর ছুরির জখম সম্পর্কে ওর অনেক অভিজ্ঞতা হয়েছে। এখন রনের মনে সন্দেহ জাগছে। ঘোড়া আনতে ওরা গেছিল, কিন্তু কেউ ঘোড়ার কথা কিছুই উল্লেখ করছে না। তবে কি একটা ছুতো করে বেরিয়ে হিটারিদের বিরুদ্ধে ফাইট করাই ওদের উদ্দেশ্য ছিল? ডেভ মার্সার উঠে আগুনের ধারে এলো। এটা নিশ্চয় চিটনির কাজ, তিক্ত স্বরে বলল সে। আর কারো মাথায় এই প্ল্যান খেলতো না। অবশ্য আমিও ধারণা করেছিলাম ওরা স্যান্ডিদের রাঞ্চের উপর নজর রাখবে। তাই সরাসরি ওখানে না গিয়ে সিকি মাইল দূরে সবাইকে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রেখে আমি রাঞ্চের পিছনে ঝর্নার কাছে পৌঁছালাম। 3 তলায় স্যান্ডির জানালাটা ওখান থেকে দেখা যায়। ঝর্নার ধারে ঝোপের ভিতর আড়ালে জ্বালানো আগুন স্যান্ডি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমি আগুন জ্বালানোর আধ ঘন্টা পরেই ঢাল বেয়ে গাছের ফাঁক দিয়ে উঠে এলো সে। জানালো কোনো বিপদ নেই, নির্ভয়ে আমরা রাঞ্চে যেতে পারি। হেওয়ার্থরা আমাদের মার্শার, হিটারি যুদ্ধে অংশ নেয়নি। কথা হচ্ছে এর একটা হেস্তনেস্ত না হলে ওরা স্যান্ডির সাথে আমার বিয়ে দেবে না। হিটারিরা বুড়োর সাথে লাগতে চায় না, কারণ তার 30 জন মতো খুব শক্ত কাউহ্যান্ড আছে। ওদের সাথে বিরোধে যেতে চায় না হিটারিরা। প্রায় পুরো সন্ধ্যায় আমি স্যান্ডির সাথে গল্প করে কাটালাম। তারপর ঝর্ণা ধরে আমি সঙ্গীদের গুপ্ত আশ্রয়ে পৌঁছালাম। ওরা সন্দেহজনক কিছুই দেখেনি বা শোনেনি। নিশ্চিন্তে ঘোড়ায় চেপে আমরা পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে ভিক্টোরিয়া টেইলের পথে এগোলাম। ওরা আমাদের জন্য ফাঁদ পেতে বসেছিল। অবাক হয়ে ডেভের দিকে তাকালো রন। এর জন্য চিটনিকে দায়ী করছো তুমি? ওর কি করে জানা সম্ভব তুমি ওদিকেই গেছ? মাইক ভাবছে ডেভের মতো চালাক মানুষের মাথায় কেন এই সোজা জিনিস ঢুকছে না যে কেউ ষড়যন্ত্র করেই ওকে নিশ্চিত মরণের মুখে ঠেলে দিয়েছে। লোকটা রহস্যময়, বলল মার্সার। ওর মধ্যে অস্বাভাবিক কিছু আছে, ওকে কিছুতেই স্বাভাবিক বলা যায় না। কেউ কোনো মন্তব্য করল না, কিন্তু সবার চেহারা দেখে রন বুঝে নিল ডেভের সাথে ওরা একমত। অবশ্য আমি হেওয়ার্থের রাঞ্চের লোকজন কাউকে চিনি না, বলল মাইক। ওরা কি সবাই বিশ্বাসী? ডেভ বিস্মিত দৃষ্টিতে রনের দিকে তাকালো। ওরা নিশ্চয়। স্যান্ডিকে বিয়ে করব আমি। যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই পাকা কথা হয়ে আছে। মাইক আর কথা বাড়ালো না। এখানে যে একজন বাইরের লোক, সে একজন বাইরের লোক। আগে কি ঘটে গেছে তার কিছুই সে জানে না, কিন্তু ওর মনে হচ্ছে যা ঘটেছে হেওয়ার্থ রাঞ্চ
সি এজন্য দায়ী। চিটনির অস্বাভাবিক চাতুর্যে তার বিশ্বাস হয় না। এমন অলৌকিক ক্ষমতা কি মানুষের থাকতে পারে? রন বুঝতে পারছে গরুগুলোকে যত তাড়াতাড়ি এদেশ থেকে বের করে নিয়ে যাওয়া যায় ততই মঙ্গল। এখানে এমন অনেক কিছুই ঘটছে যার সাথে তার কোনো সম্বন্ধ নেই, কিন্তু এগুলো রনের সব পরিকল্পনা আর স্বপ্ন ব্যর্থ করে দিতে পারে। ক্লেরার চিন্তা মাথা থেকে দূর করতে চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না, আরও চেপে বসছে। ডেভ রন মাইকের দিকে তাকালো। সরি রন, এই অঘটনের জন্য আমার কিছু দেরি হয়ে যাবে, কিন্তু তুমি যদি কয়েকটা দিন স্থির হয়ে অপেক্ষা করব? অসম্ভব। আমাদের কাজ আমরা ঠিকই চালিয়ে যাব। ক্যাটল ছাড়া আর কিছুতে আমার আগ্রহ নেই। ডেভের চেহারা রুষ্ট দেখাচ্ছে। ভালো, ব্রিজ তোমাকে সাহায্য করতে পারবে, সাথে অটো কনওয়ে। চারদিকে তাকিয়ে এতক্ষণে খেয়াল করলো অটো আশেপাশে কোথাও নেই। কনওয়ে কোথায়? প্রশ্ন করল সে। জবাব দিল রড ব্রিজ। মাইক ওকে ব্রাউন্সভিল পাঠিয়েছে। কি বললে? খুব রেগেছে মার্সার। আমার লোককে তুমি বাইরে পাঠাবার কে? একটু থামল সে। ওকে কি জন্যে পাঠিয়েছ? কাজের লোক জোগাড় করতে। আমার আরও লোক দরকার। অনেক কড়া জবাব দিতে পারত রন, কিন্তু ওটুকুই বলল। চুপ করে আছে ডেভ। চেহারাটা কঠিন হয়ে উঠেছে। তুমি কি নিজেই ওদের বেতন দেবে বলে ভাবছ? টাকা আছে তোমার? আমার না থাকলেও তোমার আছে ডেভ, যা আমি তোমাকে দিয়েছিলাম। সব টাকার গরু না কিনে নিশ্চয় তুমি ড্রাইভের খরচ হিসেবে কিছু টাকা তুলে রেখেছ। রড। ব্রিজ কঠিন দৃষ্টিতে মাটির দিকে চেয়ে রাগের সাথে একটা লাঠি দিয়ে জায়গাটা খোঁচাচ্ছে। জনি ফস্টার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওকেও ক্রুদ্ধ দেখাচ্ছে। আর সবার দিকে আর চোখে তাকালো রন। সে যে এখানে একা তা ওদের চেহারায় সুস্পষ্ট। আমার ধারণা ছিল ওই টাকা আমার। তুমি টাকা দিয়ে একটা পার্টনারশিপ কিনেছ, বলল মার্সার। আমি টাকা দিয়ে অর্ধেক ক্যাটল কিনেছিলাম, গৃহযুদ্ধ নয়। এবং আমাদের ওই টাকার কিছু অংশ গরু উত্তরে নেয়ার জন্য খরচ করতেই হবে। টাকা আছে, প্রতিবাদ করল ডেভ। আমি ওটা খরচ করিনি। আমি ভেবেছিলাম। তুমি যাই প্ল্যান করে থাকো ডেভ, ওটা পার্টনারশিপের টাকা, যুদ্ধের ফান্ড নয়। ঠিক আছে, ঠিক আছে, ওসব কথা ছাড়ো। তুমি ক্যাটল ড্রাইভ করতে চাও, আমরাও তাই করব। রনের দিকে চোখ তুলে তাকালো সে। ড্যাম ইট ম্যান, আমি তোমার বিরুদ্ধে লড়তে চাই না। আমার যদি কোনো বন্ধু থেকে থাকে তবে সেটা তুমি। আমি ভুলিনি দুবার তুমি আমার জীবন রক্ষা করেছিলে, কোনোদিনও ভুলব না। প্রত্যেক সকালে সূর্য ওঠার আগেই জিনে উঠে বসে রন মাইক। গরু উপদ্বীপের দিকে তাড়িয়ে নেয়াই ওর উদ্দেশ্য। মাঝে মাঝে ভাটার সময়ে ঘোড়াকে সাঁতার কাটিয়ে দ্বীপেও গেছে সে। ওর সাথে রড আর রোলও থাকে। যখন ডেভ তার শক্তি ফিরে পেল, সেও ওদের সাথে যোগ দিল। জনি ফস্টার শত্রুর জন্য চারপাশে নজর রাখা আর গরুগুলো নিয়ে অলক্ষ্যে কোন পথে যাওয়া যায় সেই টেইল খুঁজে বের করায় ব্যস্ত। এর দিন দশেক পর অটো কনয়ে 8 জন কঠিন চেহারার প্রাক্তন সৈনিক নিয়ে হাজির হলো। ওদের অনেকের পরনে আংশিক আর্মির পোশাক এখনও রয়েছে। সবাই সশস্ত্র। দেখে মনে হয় যে কোনো বাধা মোকাবেলা করতে ওরা প্রস্তুত। পার্ক মলনি আর গুহারা আইরিশ, কিন্তু ওদের জন্ম নিউ ইয়র্কে। ইসি এসেছে কেন্টাকি থেকে, হলিডে ওরিগনের লোক। দেশে ফিরে যেতে চায়ও। টেক্সাসের মেধহীন কঠিন মানুষ ইত্তলো। বাকি দুজন ফালক আর
গ্যাস্টন এসেছে ক্যানসাস থেকে। ওরা ইউএস ক্যাভেলরিতে কাজ করার সময়ে সীমান্তে ইন্ডিয়ান আর মেক্সিকান ডাকাতদের বিরুদ্ধে লড়েছে। সীমান্তের কঠিন জীবনে ওরা অভ্যস্ত এবং অভিজ্ঞ। রনের পাশে দাঁড়িয়ে ডেভ মার্সার নবাগতদের খুঁটিয়ে দেখল। ঘোড়া থেকে নেমে ওরা জিন নামাচ্ছে। এমন একটা আউটফিট নিয়ে আমরা সহজেই হিটারিদের দেশছাড়া করতে পারি, বলল ডেভ। ওসব কথা ভুলে যাও। ওদের আমি ক্যাটল ড্রাইভের জন্যে ভাড়া করেছি। তুমি আগেও কথাটা স্পষ্টই জানিয়েছ, শুষ্ক স্বরে বলল ডেভ। এসো, এক কাপ কফি খাওয়া যাক, শুনি ফস্টারের কি বলার আছে। গোড়ালির উপর বসল জনি ফস্টার। আগুনের থেকে একটা চিকন ডাল তুলে নিয়ে মাটিতে আঁকতে আঁকতে সে বলল, আমার মতে আমাদের সব থেকে ভালো রাস্তা হবে এখান থেকে উত্তর পশ্চিমে গলিয়ার্ড পৌঁছে সান অ্যান্টোনিওকে পূবে রেখে কিছু দূর এগিয়ে সোজা উত্তরে, সবসময় ঝর্ণার থেকে একটু দূরে নিরাপদ জায়গায় ক্যাম্প করতে হবে। একটু থামল জনি। একজনের থেকে চোখ ফিরিয়ে অন্যজনের দিকে তাকালো সে। নতুবা ইতস্তত করল ফস্টার। তোমরা গরুগুলোকে ইন্ডিয়ানোলা নিয়ে ওখান থেকে চালান করতে পারো। ইন্ডিয়ানোলা? ডেভ মাথা নাড়ল। ওই পথে যাওয়া যাবে না, ওদিকে হিটারিরা রয়েছে। আমরা কিছুতেই পার হতে পারবো না। শোনো, যুক্তি দিল জনি। সবগুলো গরু জড়ো করার আগেই হিটারিরা জানবে আমরা একটা ক্যাটল ড্রাইভের আয়োজন করছি। ওরা আশা করবে আমরা ক্যানসাসের দিকে যাব। স্বপ্নেও ভাববে না আমাদের ইন্ডিয়ানোলায় যাবার সাহস হবে। বুদ্ধিটা নেহাত ফেলনা নয়, বলল রড। হয়তো কাজে লেগেও যেতে পারে। মনে করো, বলে চলল জনি, আমরা এখান থেকে ক্যাটল ড্রাইভ করে সান অ্যান্টোনিও বে পৌঁছালাম। সেখান থেকে উত্তর পূবে রওনা হলাম, যেন আমরা ভিক্টোরিয়াকে দক্ষিণে ফেলে এগোব। এতে হিটারিরা সবাই ইন্ডিয়ানোলা ছেড়ে বেরিয়ে আসবে। ওরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের গরুগুলো লোডিং পেন্স এ পৌঁছে যাবে। সবাই নীরব। রন মাইক একদৃষ্টে আগুনের দিকে চেয়ে ভাবছে, প্রস্তাবটা মেনে নিলে ঝামেলা, শুধু ঝামেলা নয়, প্রচণ্ড ঝামেলা আসতে পারে। কিন্তু অন্যদিকে এতে তার তাড়াতাড়ি টাকা ফেরত পাওয়ার একটা ব্যবস্থা হতে পারে। লাভ তত বেশি হবে না, কিন্তু লম্বা ড্রাইভে সময়ও লাগবে, ঝুঁকিও বেশি। ইন্ডিয়ানোলা মাত্র কয়েক মাইল পথ। গরু ওখানে নেওয়া সম্ভব হলে বিক্রি করে। এবার কথা বলল ডেভ। জনির প্ল্যানটা আমার পছন্দ হয়েছে। আমার ধারণা আমরা এটা সফল করে তুলতে পারি। রনের দিকে ফিরল সে। তোমার কি মত, পার্টনার? আপাতত অপেক্ষা করাই ভালো। গরু নিয়ে রওনা হয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কিন্তু রওনা হওয়ার পর কারো বাইরে কোথাও যাওয়া চলবে না। কোনো কারণেই না। ব্যাপারটা কি? ব্যাখ্যা দাবি করলো জনি। তুমি কি আমাকে বিশ্বাস করো? পাল্টা প্রশ্ন করলো রন। কেউ যদি জল ছেড়ে না যায়, তবে কারো কথা বলার সুযোগ থাকবে না। সহজ যুক্তি। 5 ম্যাটারডা দ্বীপটা 70 মাইল মতো লম্বা আর পাশে 1 থেকে 5 মাইল চওড়া। পাড় থেকে দ্বীপ পর্যন্ত বেশ কয়েকটা বালুর ঢিবি রয়েছে, মাঝে পানি। তবে পানি ভাটার সময়ে খুব কম থাকে। অবশ্য মার্শের মতো কিছু কাদাও আছে। দ্বীপের মাঝামাঝি কিছু ভালো ঘেঁষো জমি। ওদের গরুর জন্য যথেষ্ট ঘাস আছে ওখানে। আরও আছে ক্যাটক্লো, মেসকাউট আর কাটা নাশপাতি। ওদের
ভাগে র্যাটলস্নেক, জ্যাক র্যাবিট আর হরিণের কমতি নেই। রন মাইক দ্বীপে পৌঁছল, সাথে অটো, ইত্তলো আর ফালক। অনেক গরু রয়েছে ওখানে, বেশিরভাগই মার্সার ব্যান্ড। তবে অন্যান্যের মধ্যে কিছু বয়স্ক বাছুরও রয়েছে বুড়ো গরুর সাথে। ওদের কোনো ব্যান্ড নেই। ইত্তলো, রন বলল, তোমার কাছে তো একটা ব্যান্ড করার লোহা আছে। একটা আগুন জেলে ওটা গরম করার ব্যবস্থা করো। দুপুরের মধ্যেই 11টা গরু ব্যান্ড করে ফেললো ওরা। আর এম ব্যান্ড রন মাইকের নিজস্ব। তোমার ব্যান্ড? প্রশ্ন করল ইত্তলো। তাহলে রেজিস্ট্রি অফিসে গিয়ে নামটা রেজিস্টার করে নেওয়া ভালো। তোমার আগে যদি কেউ তা করে ফেলে তবে গরুগুলো তারই হয়ে যাবে। আমি তাই করব। ইত্তলো, ধন্যবাদ। আগামীকাল সকালেই আমরা যাব। শেষ গরুটাও হেঁটে চলে যাওয়ার পর রনের দিকে ফিরল অটো। এটা কি হলো? আমার তো ধারণা ছিল মার্সারের ব্যান্ড এম। তা ঠিক, কিন্তু আমি যে এখানে টাকা খাটিয়েছি সেটা দেখানোর মতো আমার কিছুই নেই। দুজনের দুটো ব্যান্ড থাকলে আমারও নিজের পায়ে দাঁড়াবার একটা রাস্তা হবে। সমান সমান চুক্তিতেও আসতে পারবো। জানো তো, আমি মার্সারের আউটফিটের অর্ধেক কিনে নিয়েছি। আর টেক্সাসের সব ব্যান্ডের অর্ধেকের উৎপত্তি হয়েছে এভাবে। অনিশ্চিতভাবে মাথা ঝাঁকালো কনওয়ে। তোমার একটু সাবধান হওয়া দরকার, বলল সে। ডেভ হয়তো ঠিক পছন্দ করবে না। না, এতে সে কোনো আপত্তি তুলবে না। কিছু দূর এগিয়ে আরও দুটো গরু ব্যান্ড করলো ওরা। তারপর ফিরতি পথ ধরল। শুধু দ্বীপেই নয়, প্রধান ভূখণ্ডেও অনেক গরু রয়েছে। এখন ড্রাইভ শুরু না করার কোনো কারণ নেই। ফিরে দেখলো ডেভ মার্সার একটা ঝোপের করাল সৃষ্টি করেছে। ভিতরে 20টা নতুন ঘোড়া, সব হেওয়ার্থ ব্যান্ড। চিন্তাযুক্ত মনে ঘোড়াগুলোকে দেখে বাইরের ট্র্যাক খুঁটিয়ে দেখল। আরোহীর পিঠে 3টে ঘোড়ার ছাপ দেখা যাচ্ছে। আগুনের ধারে পৌঁছে দেখল আরোহীরা বসে আছে। রনের লোকজন একে একে ফিরে একটা আলাদা ছোট আগুন ঘিরে বসল। হেওয়ার্থের লোকগুলোর মধ্যে দুজন শক্ত চেহারার মেক্সিকান, তৃতীয়জন ছিপছিপে আর একটু কুঁজো। লোকটার ঠোঁটে সবসময় একটা হাসি ঝুলছে, কিন্তু সেই হাসির চোখ পর্যন্ত পৌঁছাচ্ছে না। ওর পিস্তলের খাপটা ফিতে দিয়ে উরুর সাথে বাঁধা, সাথে একটা বই নাইফও আছে দেখা যাচ্ছে। ম্যাক ডন, আমার পার্টনার রন মাইক। হাউডি, বলল ডুন। ওর ঠান্ডা চোখ দুটো রনকে যাচাই করে দেখছে। হাউডি, অভিবাদনের জবাব দিল মাইক। কি যেন বলার জন্য মুখ খুলেছিল ম্যাক, কিন্তু ততক্ষণে রন গোড়ালির উপর বসে মেক্সিকান দুজনের সাথে আলাপ শুরু করেছে। তোমার গ্রুলাটা দারুণ তেজি বলে মনে হচ্ছে। ইঁদুর রঙের ঘোড়া লম্বা চওড়া মেক্সিকানের দিকে চেয়ে বলল সে। নিশ্চয়ই ওটা তোমার প্রিয় ঘোড়া? হ্যাঁ, ওটা আমার নিজের। আমার মনে হয় ঘোড়াটা খুব ভালো জাতের। এবার অপেক্ষাকৃত বেটে আর কিছুটা কম ওজনের লোকটার দিকে চেয়ে জিজ্ঞেস করলো, তোমার ওই পেইনটা কেমন? কাজ ঝাঁকালো মেক্সিকান। ভালো দৌড়ায়। লোকটা হাসলো। মাঝে মাঝে আবার পিঠ থেকে ফেলেও দেয়। মাইক আগেই সিদ্ধান্ত নিয়েছে ম্যাকডুন একটা ঝামেলার লোক। ওকে এড়িয়ে যতটা সম্ভব দূরেই থাকতে চায় সে। হেওয়ার্থ রাঞ্চ থেকে ওরা ঘোড়া নিয়ে এসেছে, অর্থাৎ ওরা জানতো ডেভকে কোথায় পাওয়া যাবে। নিশ্চয় এটাও জানে শিগগিরই ড্রাইভ শুরু করা হবে। রন আগে যেমন দেখেছে ডেভকে ততটা সতর্ক এখন মনে হচ্ছে না। হয় সে বদলেছে,
নয়তো একটা আক্রমণ ডেকে আনতে চাচ্ছে। হয়তো মাইকেল লোক আসার পর ওর সাহস বেড়েছে। তাছাড়া হিটারিরা লোক আনার কথা জানবে না। রন কিছুটা অসহিষ্ণু আর উদ্বিগ্ন হয়ে উঠছে। ফিউডে জড়াতে চায়নি সে, কেবল চেয়েছিল একটা সহজ সরল ব্যবসা চুক্তি, আর কিছু নয়। তুমি কি করে জানলে গ্রুলাটা পেড্রোর? জানতে চাইল ডুন। তুমি কি আমাদের আসতে দেখেছ? না, ট্র্যাক দেখে বুঝেছি। যেখানে ঘোড়া বেঁধেছে ওখানে আমি কিছু চিহ্ন দেখতে পেয়েছি। মাইক নিশ্চিত এই লোকটাকে বিশ্বাস করা যায় না। লম্বা ঈষৎ কুজো লোকটা ক্যাম্পের সব কিছুই খুঁটিয়ে লক্ষ্য করছে। ডুনকে ছেড়ে ধীর পায়ে ডেবের পাশে এসে বসল রন। আমার কয়েকজন লোক নিয়ে আমি রেফিউজিও যাচ্ছি, জানালো সে। সেই সাথে আমরা ভিক্টোরিয়াও ঘুরে আসব। ওদিকে তোমার কোনো কাজ থাকলে বলো। ডেভ মার্সার পকেট থেকে সিগারেট তৈরির সরঞ্জাম বের করে একটা সিগারেট তৈরি করতে শুরু করলো। তুমি এই ফাইটে না থাকলেও একটু সাবধানে থেকো, কারণ অনেকেই হয়তো সেটা বিশ্বাস করবে না। ডেভ শান্তস্বরে বলল, রন, জানি তুমি চাও আমি এই ফাইটে তোমার সাথে যোগ দিই, কিন্তু আবারও বলছি, ওসবের মধ্যে আমি জড়াতে চাই না। আমার প্রধান উদ্দেশ্য ব্যবসা। আমার মনে হয় এই দুই পরিবারের ফাইটটা নেহাত অযৌক্তিক আর অবান্তর। তোমাদের এই ফাইট অনেক বছর আগেই বন্ধ হওয়া উচিত ছিল। জানি তোমার অনেক আত্মীয়কে ওরা মেরেছে, কিন্তু তোমরাও ওদের কম মানুষ মারনি। আমি কেবল এই ক্যাটল ডাইভে আগ্রহী, এবং আমি চাই তুমিও আমার সাথে থাকো। আমরা যদি এটা সফলভাবে করতে পারি, তবে আমাদের হাতে ওয়াইওমিং বা মন্টানায় রাঞ্চ করার মতো যথেষ্ট নগদ টাকা এসে যাবে। আমি টেক্সাসের মানুষ, আপত্তি জানালো ডেভ। কি বলছো তুমি? আমি নিজে ওই এলাকায় গিয়ে দেখে এসেছি। ওখানকার অর্ধেক রানচারই টেক্সান বা ইংরেজ। ওদিকে ভালো ঘাস আছে। আমরা বড় গরুগুলোকে বিক্রি করে ছোটদের নিয়ে ওখানে নতুন করে শুরু করতে পারি। ফিউড পিছনে পড়ে থাকবে, নতুন আউটফিট হবে তোমার, স্যান্ডিকেও পাবে। এরপর নিশ্চিন্ত সুখী জীবন। কথাটা তুমি এমনভাবে পারলে যে শুনে লোভ হয়। সত্যিই তাই। কোনটা ভালো মনে হয়, ওটা নাকি সারা জীবন হিটারিদের সাথে যুদ্ধ করা? ওরা সবাই না মরলে পিছন থেকে গুলি খেয়ে মরার সম্ভাবনাটা তোমার থেকেই যাবে। তুমি কবে রওনা হতে চাও? আজ থেকে 1 সপ্তাহ পর আমাদের যা আছে তাই নিয়েই আমরা রওনা হব। যদি অবস্থা অনুকূল হয় তবে ইন্ডিয়ানাতেও বিক্রির চেষ্টা করা যায়, আর তা না হলে রেড রিভার ধরে এগিয়ে উত্তরে ইন্ডিয়ান ঘাসে গরুগুলোকে আরও মোটা করে নিয়ে ক্যানসাসে পৌঁছব। ওখানে ভালো দাম পাওয়া যাবে। রেফিউজিও শহরটা যেন ঘুমাচ্ছে, অন্তত দেখে তাই মনে হয়। 4 জন আরোহী ধুলো ভরা রাস্তা ধরে এগিয়ে হিচিং রেইলের সাথে ঘোড়া বাঁধল। সামনেই কোর্ট হাউস, রাস্তার দুধারেই তক্তার তৈরি ফুটপাত, তার পাশেই মাটি বা কাঠের ফ্রেমের দালান, কয়েকটা দোতলা বাড়ির ব্যালকনি ফুটপাতের উপর ঝুলছে। কোর্ট খোলা, সিঁড়ি বেয়ে উঠে ভিতরে ঢুকল রন। ইত্তলো ঘোড়াগুলোর কাছে দাঁড়িয়ে আছে। অটো আর ফালক একটা সেলুনে ঢুকেছে। রকিং আর.এম ব্যান্ডের খাতা খুলল কেরানি। ওই নামের কোনো ব্যান্ড আছে বলে আমার মনে পড়ে না। ওই নামে নতুন ব্যান্ড রেজিস্ট্রি করতে কোনো অসুবিধে নেই। খাতাপত্রের কাজ শেষ করে ছোট কাগজে লেখা নামটার দিকে আবার তাকালো সে। তোমার কথা আমি শুনেছি, মন্তব্য করল ক্লার্ক।
তুমি মার্সারের বন্ধু, তাই না? ওর সাথে যুদ্ধের সময়ে পরিচয় হয়েছিল আমার, জবাব দিল মাইক। ও কি তোমার সাথে এসেছে? এসে থাকলে ওকে জানাতে পারো স্যান্ডি হেওয়ার্ড ভিক্টোরিয়া শহরে আছে। নিজের অজান্তেই কেমন যেন একটা পুলক অনুভব করলো রন। এটা কি অনেক দিন সে কোনো নারীর দেখা পায়নি তাই, নাকি মন থেকে ওই চিন্তা ঝেড়ে ফেলে হ্যাট পরে বেরিয়ে এলো সে। রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে একটা ছোট সিগার ফুঁকছে ইত্তলো। সেলুনের দিকে তাকিয়ে আছে সে। রাস্তার একই পাশে সেলুনটা থাকায় রন ওটা দেখতে পাচ্ছে না। তবু কি যেন মনে করে কোটের বোতাম খুলে ফেলল সে। ওর কাছে দুটো পিস্তল রয়েছে, একটা খাপে, অন্যটা কোমরে গোজা। দ্রুত রাস্তা পার হয়ে ইত্তলোর পাশে এসে দাঁড়ালো রন। সব ঠিক আছে? ধাঁধায় পড়ার দৃষ্টিতে ওর দিকে তাকালো ইত্তলো। 6জন রাইডার একটু আগেই এসে পৌঁছেছে। ঘোড়াগুলোর মুখে ফেনা, মনে হয় যেন কোনো কারণে একটু তাড়াহুড়ো করেই ওরা এসেছে। ঘোড়ায় চড়ো, বলল রন। আমরা গিয়ে দেখি কি ঘটছে। সেলুনের সামনে 4টে ঘোড়ায় হিচিং রেইলের সাথে বাঁধল ওরা। ওখানে একপাশে 6টা ঘোড়া বাঁধা রয়েছে, সবগুলোর মুখেই ফেনা, প্রত্যেকটাই এইস ব্যান্ড। তুমি নিজেকে একটু সামলে রেখো ইত্তলো, এখানে একটা ফাইটের সম্ভাবনা দেখতে পাচ্ছি। কথা যা বলার আমাকেই বলতে দিও। ব্যাটউইং ডোর ঠেলে দুজনে ভিতরে ঢুকলো। ঘরটা আধো অন্ধকার। বারের প্রান্তে কামরার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে অটোকন ওয়ে, ওর পাশেই ফালক। বায়ে 2জন এইস রাঞ্চের রাইডার অটো আর ফালকের দিকে তাকিয়ে বসে আছে। ডান দিকে 2জন একটা টেবিলে বসা। কামরার অন্য পাশে বাকি 2জন 15 ফুট দূরে রয়েছে। ওদের মুখও রনের সঙ্গী 2জনের দিকে। বারে দাঁড়ানো কনওয়ে আর ফালককে পুরোপুরি ঘিরে ফেলেছে ওরা। দরজা থেকে একপাশে সরে গেল রন। এক নজরে এই পরিস্থিতিটা বুঝে নিয়েছে। ইত্তলো সরে গেল দরজার অন্য পাশে। টেবিলে বসা একটা লোক ঘাড় ফিরিয়ে তাকালো। দরজার কাছে উজ্জ্বল আলোর দিকে চোখ কুঁচকে চেয়ে দেখার চেষ্টা করছে কে এলো। লোকটা হ্যান্ডি করবিন। বন্ধুরা কেমন আছো? শান্ত সুরে বলল রন। এসো সবাই মিলে একটা ড্রিঙ্ক খাওয়া যাক, কি বলো? পরিস্থিতিটা হঠাৎ পাল্টে গেছে। এখন হিটারির দলটাই ঘেরাও হয়ে গেছে। পারের 2জনের মোকাবেলা করতে গেলে দরজার পাশে ওই 2জনকে সামলাতে পারবে না ওরা। তাছাড়া সূর্যের আলোর বিপরীতে লক্ষ্য ভেদ করা সহজ হবে না। ইতস্তত করছে হ্যান্ডি। 2 সেকেন্ড পার হয়ে গেল। বারে যাও জেন্টলম্যান, জোর দিয়ে বলল রন। ড্রিঙ্কের দাম আমি দেব। বারটেন্ডার, ড্রিঙ্ক সাজাও ঠিক ওই জায়গায়। হাতের পিস্তল দিয়ে বারের মাঝখানের জায়গাটা দেখালো রন। কেউ ওকে পিস্তল বের করতে দেখেনি, ওটা যেন আপনা আপনি ওর হাতে চলে এসেছে। হিটারির একজন লোক চেয়ার পিছনে ঠেলে উঠে দাঁড়ালো। ওকে কবরখানায় দেখেছে রন। লোকটা বলল, আমার আপত্তি নেই। ঠান্ডা স্বর লোকটার। তুমি কি এখন মার্সারের দলে যোগ দিয়েছ নাকি? ওর সাথে একটা গরুর ব্যবসায় আমি জড়িত, শান্ত কণ্ঠে জবাব দিল রন। কিন্তু 2 পরিবারের ফাইটের মধ্যে আমি নেই। ওতে যোগ দেওয়ার ইচ্ছাও আমার নেই। প্রথমজন বারে পৌঁছানোর পর আরেকজন উঠল। করবিন উঠল সবার শেষে। বিড়বিড় করতে করতে সেও এগোলো। সবাই বারে সার বেঁধে দাঁড়ানোর পর ড্রিঙ্ক ঢালা হলে ইশারায় অটো আর ফালকে দরজার দিকে আসতে বলে বারে গিয়ে মদের দাম মিটিয়ে দিল। তোমরা ড্রিঙ্ক নিয়ে ব্যস্ত থাকলেই আমি খুশি হব জেন্টলম্যান, বলল সে। আমার ট্রিগার ফিঙ্গারটা খুব নার্ভাস। এখানকার কাজ সারতে
আমার মিনিট 10 সময় লাগবে। শুধুমাত্র দরজা দিয়ে গলা বাড়ানোর জন্য তোমাদের কাউকে হত্যা করতে আমি চাই না। ঘোড়াগুলোর কাছে পিছিয়ে এসে জিনে চেপে ওদের ধীর গতিতে হাঁটিয়ে নিয়ে চলল ওরা। রেফিউজিও রেফিউজিও শহরের থেকে ভিক্টোরিয়া টেইল ধরল, কিন্তু অল্প পরেই টেইল ছেড়ে সান অ্যান্টোনিও নদী ধরে চলল। অন্ধকার ঘনিয়ে এলে সান অ্যান্টোনিওর পাশে একটা খাজে ওরা ক্যাম্প করল। তারপর ভোর হওয়ার আগেই আবার রওনা হয়ে 12টার দিকে ভিক্টোরিয়া পৌঁছল। অটো আর ফালক ঘোড়ার সাথে রইল। রনার ইত্তলো রাস্তা ধরে হেঁটে এগোলো। রাস্তার ওপাশে ফুটপাতের উপর দাঁড়িয়ে আছে স্যান্ডি হেওয়ার্থ। রাস্তা পার হয়ে হ্যাট খুলে ওকে কুর্নিশ করল রন। মিস হেওয়ার্থ, বলল সে, আবার দেখা পেয়ে খুব খুশি হলাম। রনের চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে রাস্তার দুই মাথা আর দোতলার জানালাগুলোর উপর ঘুরছে। আমি তোমাকে ঠিক বুঝতে পারি না। তোমার মতো লোক টেক্সাসের মতো এমন রুক্ষ জায়গায় কিসের আকর্ষণে আসে? ডেভের কাছে শুনেছি ভার্জিনিয়ার অনেক নামি দামি লোকের সাথে তোমার ওঠা বসা। অনেক বিভিন্ন জায়গাতে ঘুরেছ। বহু নতুন লোকজনের সাথে জানাশোনাও হয়েছে। টেক্সাস আমার ভালো লাগে। ভালো লাগে? আমার বিশ্বাস হচ্ছে না। স্বীকার করছি এটা পুরুষের দেশ, কিন্তু শহরে কিছুদিন থেকে চমক কেটে গেলে দেখবে ওগুলো একেবারে নিষ্প্রাণ। সত্যিকার অর্থে কোনো আকর্ষণ নেই। যে কোনো জায়গায় এর চেয়ে ভালো, জবাব দিল স্যান্ডি। আমি যদি এখান থেকে একবার বেরোতে পারি তবে আর কোনো দিন ফিরে আসবো না। তোমরা পুরুষরা হয়তো ধুলো, গরু, ঘামে ভেজা ঘোড়া এসবই পছন্দ করো, কিন্তু এসব আমার জন্য নয়। আমি এমন জায়গায় থাকতে চাই যেখানে জীবন আছে, উত্তেজনা আছে। কিছুদিন পর মোহ কাটলে ওসব তোমার কাছে রসকসহীন শুকনো লাগবে, মন্তব্য করল রন। তারপর পুরো রাস্তাটা আর একবার খুঁটিয়ে দেখে নিয়ে বলল, তোমার কি আমার সাথে ডিনার খাওয়ার সময় হবে? দেখতে পাচ্ছি একটু সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে। তুমি আমার অতিথি হলে আমি খুশি হব। আনন্দের সাথেই আমি আমন্ত্রণটা গ্রহণ করছি, বলল সে। কিন্তু তার আগে আমি কেনাকাটাগুলো সেরে নিতে চাই। স্যান্ডি রাস্তা ধরে এগোলো। রন ঘোড়াগুলোর কাছে ফিরে এলো। আমরা শহরে কিছুক্ষণ থাকবো, বলল সে। এই মহিলাকে নিয়ে ডিনার খাবো আমি। তোমার টেস্ট ভালো, মেজর। কিভাবে ওদের বাছাই করতে হয় তা তুমি জানো, দাঁত বের করে হেসে বলল ফালক। মেয়েটার ফিগার দারুণ। মিস হেওয়ার্থ বাগদত্তা, অল্প কথায় জবাব দিল রন। ওই মেয়েকেই বিয়ে করবে ডেভ মার্সার। যেভাবে মেয়েটা তোমার দিকে তাকাচ্ছিল তাতে লোকজনের অন্য কিছুই ভাবার কথা, মন্তব্য করল ফালক। কিন্তু এতে আমার উদ্বেগের কোনো কারণ নেই। অস্বস্তি ভরে চারপাশে তাকালো সে। তুমি কি চাও আমরা তোমার কাছাকাছি থাকি? বিপদের গন্ধ পাচ্ছি আমি। শহরের প্রান্তে একটা পেকান গাছের বাগান আছে। তোমাদের শপিং ছেড়ে আমার জন্য ওখানেই অপেক্ষা করো। 2 ঘন্টার মধ্যেই আমি পৌঁছে যাব। ইতস্তত করছে কনয়ে। তুমি কি সত্যিই বলছো আমাদের তোমার পাশে থাকার দরকার নেই? শুনেছি এটা হিটারদের শহর। না, দরকার নেই। তবে আমি এলে যেন ওখানে তোমাদের দেখা পাই। আমার জন্য চিন্তা করো না। রেস্টুরেন্টটা ছোট, জানালায় সাদা পর্দা ঝুলছে। টেবিলগুলো তার ন্যাপকিনগুলো সাদা। রন টেবিলে বসার অল্পক্ষণের মধ্যেই রেস্টুরেন্টে ঢুকে স্যান্ডি মনোরম ভঙ্গিতে ওর দিকে এগিয়ে এলো। খুশিতে মেয়েটার চোখ দুটো চকচক করছে। হয়তো তুমি বিশ্বাস করবে না, বলল স্যান্ডি, আমি সারাটা জীবন ভিক্টোরিয়ার কাছে বাস করলেও এই নিয়ে এখানে মাত্র দ্বিতীয়বার খেতে এলাম। আর চোখে ওর দিকে চেয়ে রন ভাবল, মেয়েটা অসাধারণ সুন্দরী। আজ ওকে যেন আরও সুন্দর দেখাচ্ছে। এরকম মেয়েরা সঙ্গপ্রিয় হয়, হইচই এর মধ্যে জীবন কাটাতে পছন্দ করে। কিন্তু এখানকার রাঞ্চে থেকে সেটা অসম্ভব। কিন্তু তুমি তো প্রায়ই শহরে আসো, প্রতিবাদ করল সে। কোথায় যাও? আমার সাথে আমরা সাথে করে লাঞ্চ নিয়ে আসি।
তবে মাঝে মাঝে বন্ধু বান্ধবদের বাসাতেও খেয়েছি। চোখ তুলে চাইল সে। নীল চোখে একটু অসন্তোষের আভাস। এখানে তোমার বেশি দিন হয়নি মেজর মাইক, তাই হয়তো জানো না ক্যাশ টাকা এখানে কতটা দুর্লভ। বাবার কাছেও নগদ তেমন নেই। নিউ অরলিন্স ট্রিপের জন্যে আমাকে অনেক কষ্ট করে টাকা জমাতে হয়েছে। বলছি না বাবা গরিব, কিন্তু এখন টেক্সাসের হালচালই ওরকম। মেয়েটাকে অসুখী দেখাচ্ছে। মার্সারের সাথে ওর সত্যিকার সম্পর্ক নিয়ে এখন রনের মনে একটু সন্দেহই জাগছে। ডেভ এমন মানুষ যে মেয়েরা ওর প্রতি আকৃষ্ট হবে। সব সময় একটা ড্যাম কেয়ার ভাব নিয়ে সে চলে। পূর্ব টেক্সাসে যথেষ্ট আধিপত্য ওদের। ফিউড না থাকলে মার্সাররা সমৃদ্ধশালী জীবন যাপন করতে পারত। স্পষ্টই বোঝা যাচ্ছে স্যান্ডির জন্য ওটা যথেষ্ট নয়। সে শহরের জীবন, আনন্দ আর উত্তেজনা চায়। নিউ অরলিন্সে সংক্ষিপ্ত অবস্থানকালে শহরের প্রতি ওর আকর্ষণ আরও বেড়েছে। এত কম সময়ে শহরের মোহ কাটার কথা নয়। এমন মেয়ে কিছুতেই ডেভের সাথে মানিয়ে চলতে পারবে না, কারণ সে মনে প্রাণে একজন টেক্সান, পুরোপুরি বুনো পশ্চিমের মানুষ। তুমি যেমন কল্পনা করছো শহর কিন্তু আসলে তেমন নয়। ওকে বোঝাবার চেষ্টা করল রন। তুমি যাকে আনন্দ আর চাকচিক্য ভাবছ, শহরে যারা বাস করে তাদের অধিকাংশই এতে কোনো অংশ নেয় না। সম্ভবত তোমার এখানকার জীবনই অনেক ভালো আর বৈচিত্র্যময়। ওরা কথা বলে চলল। না চাইলেও রনকে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, রিচমন্ড আর চার্লস্টন সম্পর্কে অনেক কথাই বলতে হলো। কোথা দিয়ে সময় কেটে গেল টেরই পাওয়া গেল না। সোয়া 2 ঘন্টা পর সঙ্গীতদের সাথে মিলিত হলো রন। দেরি দেখে ওরা অস্থির হয়ে উঠেছিল। কিছুটা জেনেছে রন, ডেভকে স্যান্ডি ভালোবাসে, কিন্তু এখন সে একটা দোটানার মধ্যে রয়েছে। একদিকে ভালোবাসা আর অন্যদিকে টেক্সাসের প্রতি তার বিতৃষ্ণা। নিজস্ব ধারায় সে ডেভকে ভালোবাসলেও চায়ও টেক্সাস ছাড়ুক। ফিউডে মার্সাররা জিততে পারবে বলে ওর বিশ্বাস হয় না। রনের মনে কোনো সন্দেহ নেই যে কেউ ওদের রেফিউজিও আসার কথা হিটারিদের জানিয়েছে। মুখে ফেনা তুলে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসা ঘোড়াগুলো দেখেই তা বোঝা যায়। কারো কাছে খবর পেয়েই ওরা কিছু লোক পাঠিয়েছিল। ওই লোকগুলোর ব্যর্থতার একমাত্র কারণ হচ্ছে রন এবং তার সঙ্গীদের ওরা একত্র পায়নি। মাইক কাউকে খুব বেশি বিশ্বাস করে না বলেই এতদিন বেঁচে আছে। মানুষকে পছন্দ করা ওর স্বভাব, কিন্তু ও জানে এদের মধ্যে কিছু লোক দুর্বল আর কিছু সবল। সীমান্তে রুক্ষ জীবনে অপ্রত্যাশিত জায়গায় এটা ফুটে ওঠে। ডেভ মার্সারের কাছের কেউ ওর সাথে বিশ্বাসঘাতকতা করছে, যাকে ও বিশ্বাস করে। সাবধানে টেইল করে ট্র্যাকগুলো ভালো করে পরীক্ষা করে দেখলে হয়তো কোনো মূল্যবান তথ্য পাওয়া যেতে পারে। এর আগে কাউকে কিছু জানানো চলবে না। সঙ্গীদের সাথে মিলিত হওয়ার পর ঝোপের আড়ালে ক্যাম্পে বসে মাইক ভাবছে পরবর্তীতে তার করণীয় কী আছে, আর শত্রুরাই বা কী পদক্ষেপ নেবে, কারণ সেই অনুযায়ী তাকে প্ল্যান করতে হবে। অপ্রত্যাশিত পথেই ওদের চলা দরকার। রনকে ফিরতে দেখে ডেভ আগুনের ধার থেকে উঠে এলো। আমরা ক্যানসাসে যাব, বলল মাইক। পরশু দিন রওনা হব।